সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও প্রগতি ইনস্টিটিউট অফ ভাষার পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অনেকে রিকোয়েস্ট করেছে, দীর্ঘদিন থেকে রিকোয়েস্ট করে আসছে ন্যারেশনের ব্যাপারে একটা ক্লাস দেওয়ার জন্য, তাই আজকে ন্যারেশনের উপরে একটা ক্লাস নিয়ে এসেছি। আমি সবসময়ের জন্য চেষ্টা করি ক্লাসগুলিকে সংক্ষিপ্ত করার জন্য, সংক্ষিপ্ত আকারে ব্যাপক ব্যাখ্যা করার জন্য। তো আজকেও ন্যারেশন খুব একটু ক্রিটিক্যাল জিনিস, অনেকগুলো টপিক থাকে এখানে, সেন্টেন্সের ব্যাপার থাকে, টেন্সের ব্যাপার থাকে। তারপরও যতটুকু সম্ভব ব্রিফিং করার, আমি ব্রিফিং করে আজকে তোমাদেরকে ন্যারেশনের ক্লাসটা উপস্থাপন করব। তো আগে জেনে নিই ন্যারেশন জিনিসটা কি। ন্যারেশন হচ্ছে উক্তি, কোনো ব্যক্তি যে তথ্য বা মেসেজটা কাউকে দেয় সেটাই হচ্ছে একটা ন্যারেশন। এটা সাধারণত দুই প্রকারের, একটা ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। ডিরেক্ট বলতে আমরা বুঝি বক্তা যে বক্তব্যটা বলেছে সেটাকেই যদি বরাবর হুব কোনো প্রকার পরিবর্তন না করে থ্রো করা হয়, এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আর ইনডিরেক্টটা হচ্ছে বক্তা যে বক্তব্যটা রেখেছে সেটাকে নিজের মতো করে সময়ের পরিবর্তন করে এবং পার্সনটাকে পরিবর্তন করে ডেলিভারি দেওয়া হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আরেকটা ব্যাপার মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ন্যারেশনকে সবসময়ের জন্য আমাদের পাস্ট ফর্মে ডেলিভারি দিতে হবে। তো আসো ন্যারেশন টুকিটাকি যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে পরিচয় করে দিই। ন্যারেশনের তো দুটো পার্ট বললামই, একটা রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ। স্টুডেন্ট জেনে নি রিপোর্টিং ভার্বটা কি। রিপোর্টিং ভার্বটা চেনার উপায়। রিপোর্টিং স্পিচটা কি? রিপোর্টিং স্পিচটা চেনার উপায়। রিপোর্টিং ভার্বটা হচ্ছে কে বলতেছে, কাকে বলতেছে এবং কথাটা সে কিভাবে বলতেছে। আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত কথা বলি এগুলো কিন্তু পাঁচ প্রকারের সেন্টেন্স: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। পাঁচ রকমের কথা বলে থাকি। তো রিপোর্টিং ভার্ব কে বলে, কাকে বলে, কিভাবে বলে। আর রিপোর্টিং স্পিচটা হচ্ছে যে বক্তব্যটা দেওয়া হচ্ছে সেটাই। আর যেহেতু এটা আমরা পরীক্ষার এক্সামে লিখবো, তো সেখানে তো আর ডায়ালগ থাকবে না, ভয়েস থাকবে না, এটা কোশ্চেন আকারে থাকবে। সো আমাদেরকে এগুলো চিনতে হবে, রিপোর্টিং ভার্বটা কোনটা, স্পিচটা কোনটা। চেনার উপরটা বলে দিচ্ছি। রিপোর্টিং ভার্বটা কমার মধ্যে থাকবে, আর রিপোর্টিং স্পিচটা এর সাথে ইনভার্টেড কমার ভিতরে থাকবে। আর স্পিচটা আগেও থাকতে পারে আর ভার্বটা পরে থাকতে পারে। এটা কোনো ফ্যাক্ট না, আমাদের বুঝতে হবে ইনভার্টেড কমা দেখে। ডিয়ার স্টুডেন্ট, ন্যারেশন পরিবর্তনের অসংখ্য নিয়ম আমি ব্রিফিং করে মাত্র 3টে নিয়মকে এখানে সাবমিট করেছি। তোমরা যে মনোযোগ দিয়ে এই 3টা নিয়ম আয়ত্ত করতে পারো, ন্যারেশন সবচেয়ে সহজ, জটিল কিছু না। 3টে নিয়ম আমি একটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে তুবা সেই আই এম ইউর ডটার। তো ন্যারেশন তো অংশ বললাম দুইটা, একটা রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টিং স্পিচ। আমাদের পরিবর্তনও করতে হবে কিন্তু এই দুইটা, রিপোর্টিং ভার্বকেও পরিবর্তন করতে হবে, রিপোর্টিং স্পিচকেও পরিবর্তন করতে হবে। তো আসো পরিবর্তনের যে সিস্টেমটা সেটা নিয়ে একটু ব্রিফিং করি। পরিবর্তনের যে নিয়ম, সর্বপ্রথম আমরা দেখব রিপোর্টিং স্পিচটা কি, কোনটা রিপোর্টিং স্পিচ, চিনব কিভাবে, ইনভার্টেড কমার ভিতরে। 1 নম্বর নিয়ম, আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। তো রিপোর্টিং ভার্বটা যদি আমরা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ইনভার্টেড কমার দিকে ফলো করতে হবে, যে স্পিচটা দেখে আগে এটা কোন সেন্টেন্সে আছে। 1 নম্বর কাজ স্পিচ দেখে সেন্টেন্সটা নির্ণয় করা, যে 5টা সেন্টেন্স আছে বললাম, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ, এগুলো নির্ণয় করে রিপোর্টিং
ভার্বকে বসানো। আর 2 নম্বর হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে ওই সেন্টেন্স অনুযায়ী কিছু কনজাংশন আছে, কানেক্টর আছে, সেটাকে বসানো। 3 নম্বর হচ্ছে রিপুডিং স্পিচটাকে টেন্স ও পার্সনটাকে পরিবর্তন। এই 3টে নিয়ম তুলে দিয়েছি এখানে। যেমন তুবা সে আই এম ইউর ডটার, এটা হচ্ছে রিপুডিং ভার্ব। তো তুবা কি বলেছে? আই এম ইউর ডটার, আমি তোমার কন্যা। অলরেডি তো দিয়ে দিলাম রিপুডিং ভার্বের পরিবর্তন বলতে আগে আমরা রিপুডিং স্পিচ দেখে সেন্টেন্স নির্ণয় করে রিপুডিং ভার্বটা বসাবো। তো সেন্টেন্সে পাস্ট প্রকারের পাস্ট প্রকার সেন্টেন্সের রিপুডিং ভার্বটা কি এটা এবং টেন্সের যে পরিবর্তনটা, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো ছাড়া কিন্তু ন্যারেশন সহজে করা যায় না। এরপর 2 নাম্বার হচ্ছে দিয়েছি, স্ক্রিনশট দিয়ে তোমরা এটা রেখে দিতে পারো। সেন্টেন্স অনুযায়ী ইনভার্টেড কমা পরিবর্তন। আমরা কিন্তু ইনডিরেক্টে ইনভার্টেড কমাটা রাখা যাবে না, এটা রাখবো না। ইনভার্টেড কমার জন্য আমাদের একটা কানেক্টর ইউজ করতে হবে। নাম্বার 3 এবার হচ্ছে আমাদের রিপুডিং স্পিচের পরিবর্তন। রিপুডিং স্পিচ শুধু টেন্স ও পার্সনটাকে পরিবর্তন করব। তো স্টুডেন্ট, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে এই যে টেন্সটা সবসময়ের জন্য আমাদেরকে কিন্তু পাস্ট টেন্সে ডাইভার্ট করতে হবে। কারণ কোনো বক্তা যদি কিছু বলে থাকে, আমরা যদি পরবর্তীতে সেটা এক্সপ্লেইন করতে যাই, তাহলে কিন্তু সেটা অতীত হয়ে যায়। ন্যারেশন কিন্তু সবসময়ের জন্য অতীতের কোনো ঘটনাকেই বর্ণনা করা। আবার বলছি, অতীতের কোনো ঘটনাকেই বর্ণনা করা। সেই ক্ষেত্রে পাস্টটাকেই ব্যবহার করতে হয়। এবার আসি সেন্টেন্স চিনার উপায় এবং রিপুডিং ভার্ব বসানো। যদিও আমার প্রিভিয়াস একটা ভিডিও ছিল সেন্টেন্স চিনার উপর, তারপরও আমি ব্রিফিং আকারে এটা এখানে তুলে দিচ্ছি এবং পরিচয় করে দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা চিনব কিভাবে? এটা চিনব, বাক্যটা শুরু হবে নাউন এবং প্রোনাউন দিয়ে। বাক্য যদি নাউন এবং প্রোনাউন দিয়ে শুরু হয় তাহলে বুঝতে পারবো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন তুবা সে আই এম ইউর ডটার, তো আই একটা হচ্ছে প্রোনাউন, সো এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটার জন্য তুবা যে সেট ছিল, তো আমরা রিপুডিং ভার্বটা কি সেডই আমরা ইউজ করব। আমরা সেডই ইউজ করব এবং ইনভার্টেড যে কমাটা আছে, ইনভার্টেড কমাটা পরিবর্তন করে আমরা ড্যাট বসিয়ে দিব। তো ডিয়ার স্টুডেন্ট, এই যে তাহলে অ্যাসার্টিভের সাথে কিন্তু আমাদের ড্যাটের সম্পর্ক, অথবা সেট বা টোল্ডের সাথে আমাদের ড্যাটের সম্পর্ক। তো এখানে রিপুডিং ভার্ব দুইটা, একটা সেট এবং একটা টোল্ড। তো এখন কথা হচ্ছে সেট কখন দিব, টোল্ড কখন দিব। আমরা যে বলা কথাটা যে আছে, এই বলার ইংলিশ হলো 3টা, একটা সে, একটা টেল, একটা স্পিক। তিনটা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। সে সাধারণত যদি কোনো অবজেক্ট কাউকে উদ্দেশ্য না করে এমনি ন্যাচারালি কোনো একটা স্পিচকে থ্রো করা হয়, সেক্ষেত্রে সেটা পারফেক্ট। যদি কোনো অবজেক্ট থাকে অথবা কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, সেক্ষেত্রে টোলটাকে ব্যবহার করা হয়। আর স্পিক, এটাও মানে বলা, এটা সাধারণত একটা অফিসিয়াল ওয়ার্ড। সাধারণত এটা কার্টেসি, সিনিয়র কেউকে, অফিসের বস অথবা সম্মানিত কোনো ব্যক্তি বর্গ, তাদের জন্য স্পিক কথাটা পারফেক্ট, এটা বলতে হয়। তো যদি এখানে অবজেক্ট থাকে, যেমন তুবা সেই আই এম ডটার, তো তুবা কাকে বলেছে এটা নেই, সেক্ষেত্রে আমরা সেইটাকে ইউজ করবো। যদি বলা হতো তুবা সেই হিজ ফাদার, হার ফাদার, তুবা তার বাবাকে বললো আই এম ডটার, ওই যে বাবাকে উদ্দেশ্য করে বললো, সেই কারণে এখানে টোলটাকে ব্যবহার করতে হবে। সাথে সাথে আমরা ড্যাট দিব, এরপরে আমরা স্পিচ চেঞ্জ করতে যাব। আসি অ্যাসার্টিভটা, আশা করি বুঝতে পেরেছো। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভটা কি? ইন্টারোগেটিভ চিহ্নে দুটো ওয়ে আছে। একটা ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক দেখে চিনতে পারবো, আর দ্বিতীয়ত বাক্যটা শুরু হবে সাধারণত ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে অথবা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। এই দুইভাবে আমরা এটাকে নির্ণয় করতে পারবো।
তো ডাব্লিউএস ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব দ্বারা বাক্য শুরু হবে, এবং এটার জন্য আমরা রিপিটিং যে ভার্বটা ব্যবহার করব সেটা একটাই। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্ব হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা শুধু আস্ককেই ব্যবহার করব। অ্যাসার্টিভ এর আমরা দুটো ব্যবহার করেছিলাম, ইন্টারোগেটিভ আমরা একটাই ব্যবহার করব। সেটা কি? সেটা আস্কড। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন করা, আর প্রশ্ন ইংলিশে হচ্ছে আস্কড। এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা এখানে ডাব্লিউএস ওয়ার্ড অথবা ইফটাকে ব্যবহার করব। কখন আমরা ডাব্লিউএস ওয়ার্ড ইউজ করব? যদি ওই বাক্যটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়েই শুরু হয়। হাউস ইউর নেম, হোয়াট ডু ইউ লিভ ইন, হাউ ওল্ড আর ইউ, এগুলো সাধারণত ডাব্লিউএস ওয়ার্ড দিয়েই শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা ডাব্লিউএসটাকেই রাখবো। আর যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, যেমন হ্যাভ ইউ ইটেন, ডিড ইউ গো টু স্কুল, এই যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করলাম, উইল গো টু স্কুল, উইলটাকে ব্যবহার করলাম আগে। এই ধরনের বাক্যে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফটাকে ব্যবহার করব। আশা করি ইন্টারোগেটিভটা বুঝতে পেরেছো। এবার আসি ইম্পারেটিভ। ইম্পারেটিভ একটু ক্রিটিক্যাল, এখানে অনেকগুলো টপিক। তো এই বাক্যটা শুরু হয় সাধারণত ভার্ব দিয়ে অথবা লেট দিয়ে, রিকোয়েস্টেডটা প্লিজ দিয়ে সাধারণত শুরু হয়। তো বাক্যটা আমরা চিনবো, হয় বাক্যটা ভার্ব দিয়ে থাকবে, প্লিজ অথবা লেট দ্বারা শুরু হবে। থাকলে আমরা বুঝে নেব এটা একটা ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে হচ্ছে কাউকে আরোপ করা, আরোপণ করা, ইম্প্যাক্ট করা। সাধারণত উপদেশ, অনুরোধ, এই জিনিসগুলি কি বোঝায়। আর এখানে অনেকগুলো ব্যাপার আছে, যেমন উপদেশ এবং আদেশ, দুটো কিন্তু মনে হয় এক, আসলে কিন্তু এক না, আলাদা। তো আমার ব্যাপক একটা ক্লাস আছে সেন্টেন্স চেনার উপায়, তো ওই ক্লাসটা দেখে তোমরা এটা ক্লিয়ার হয়ে নিবা। এবং এখানে রিপিটিং ভার্বটা অনেক রকমের রিপিটিং ভার্ব আছে সেন্টেন্সের উপর ভিত্তি করে। তো এগুলো একটু বলে দিচ্ছি। রিপিটিং ভার্বগুলো সাধারণত রিকোয়েস্টেড, অর্ডার, ফরবিডেড, অ্যাডভাইস, কমান্ড, প্রপোজড, ইটিসি, এগুলোকে ব্যবহার করতে হবে আমাদের রিপিটিং ভার্ব হিসেবে। অ্যাজ ফর এক্সাম্পল, নেভার টেল এ লাই, এটা কি নিষেধ করে না উপদেশ করে? তারপরে সংক্ষিপ্ত করে একটু বলে দিচ্ছি, যে কথাটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের বাধ্যতামূলক মেনে চলে আমাদের জীবনের জন্য শ্রেয়, ধর্মীয় বাণী, যেটা আমাদের সুন্নত এবং ফরজ যে কতগুলো ব্যাপার আছে, ওই জিনিসগুলো সাধারণত উপদেশ। আর নিষেধ হচ্ছে যেটা ক্ষণিকের জন্য নিষেধ করা হয়। অ্যাজ ফর এক্সাম্পল, নেভার ডোন্ট প্লে ইন দ্য রেইন, বৃষ্টিতে খেলিও না। তো ডিয়ার স্টুডেন্ট, এটা বৃষ্টিতে খেলিও না এই কথাটা, এটা একটা ফরবিডেড, বিকজ অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে বৃষ্টিতে খেলতে অনেক ভালো লাগে, এটা কখনো উপদেশ হতে পারে না, ক্ষণিকের জন্য অথবা নিষেধ করেছে যে কোনো একটা কারণে, তাই এটা একটা ফরবিডেড, নিষেধ। যাই হোক, এবং এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমার পরিবর্তে আমরা সাধারণত টুটাকে ব্যবহার করব, এবং এখানে ভার্বের টেন্সের কোনো পরিবর্তন করব না, সাধারণত V1 দিয়ে বাক্যটা আমরা কমপ্লিট করব। আশা করি ইম্পারেটিভটা তোমরা বুঝতে পেরেছো। এক্সক্লেমেটরিটা, তো এক্সক্লেমেটরিটাও ডিয়ার স্টুডেন্ট, ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি, এটাও একটা অনেক ক্রিটিক্যাল একটা টপিক। এটার উপর আমার কিন্তু সেন্টেন্স চেনার উপরে ব্যাপক আলোচনা করা আছে, তোমরা আমার ওই ক্লাসটা দেখে নিও, তাহলে তোমাদের ন্যারেশনটা বা সেন্টেন্স চেনার উপায়টা অনেকটা ইজি হয়ে যাবে। তো ইন্টারোগেটিভে কিন্তু ডাব্লিউএস দিয়ে থাকে, এক্সক্লেমেটরি কিন্তু ডাব্লিউএস দিয়ে থাকে, কিন্তু ইন্টারোগেটিভের অপশনটা হচ্ছে ডাব্লিউএস এর পরে অক্সিলারি ভার্ব, আর এক্সক্লেমেটরিতে ডাব্লিউএস এর পরে সাধারণত অ্যাডজেক্টিভটা আনতে হয়। হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, এই যে হাউ এর পরে বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ দিয়ে এসেছে। আরেকটা উপায় আছে, শেষে আসলে দেখবো একটা চিহ্ন থাকে, এটা দেখে আমরা বুঝে নিতে পারবো। আর এই রিপিটিং ভার্বটা হবে এক্সক্লেম উইথ জয়, সংক্ষেপে লিখেছি জায়গা শর্টের কারণে, অথবা সরো অথবা সেট দিয়েও কিন্তু আমরা এটা কমপ্লিট করতে পারি। এরপরে আরেকটা যেটা এখানে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা আনবো ড্যাট, এরপরে আমরা আনবো ড্যাটটাকে বসাবো। তো রিপিটিং ভার্বটা বসানো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সটে টেন্সের যে পরিবর্তন, টেন্সের খুব ইজিতে টেন্স পরিবর্তনের কৌশলটা তোমাদেরকে দিয়ে দিব। আজকের জন্য এখানেই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।